দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে ভিডিওতে ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। প্রশ্নে যাওয়ার আগে এই অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দেবো। প্রথমেই বলে রাখি বায়ুমণ্ডল কি, অর্থাৎ বায়ুমণ্ডল হচ্ছে এক ধরনের গ্যাসীয় স্তর যেটা পৃথিবীকে বেষ্টন করে আছে এবং এখানে যে সমস্ত বিভিন্ন ধরনের গ্যাস অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন ধরনের যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং সেই সঙ্গে জলীয় বাষ্প, এই সমস্ত যে গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু পৃথিবীকে বেষ্টন করে আছে। অর্থাৎ এখান থেকে তোমাকে কিন্তু পড়তে হবে বায়ুমণ্ডলে কোন গ্যাস কতটা আছে, সেগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে এখানে মনে রাখবে যে এই বায়ুমণ্ডলকে প্রধানত দুটি স্তরে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বায়ুমণ্ডলকে উষ্ণতা তারতম্যের অনুসারে ভাগ করা হয়ে থাকে, আর একটা সাধারণত মনে রাখবে বায়ুমণ্ডলের যে উচ্চতা সেই উচ্চতা তারতম্যের পরিপ্রেক্ষিতে ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ উচ্চতা তারতম্যের পরিপ্রেক্ষিতে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, এই হোমোস্ফিয়ারের অপর নাম হচ্ছে গিয়ে সমমণ্ডল, কারণ এই স্তরে যে সমস্ত গ্যাসগুলো থাকে অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো সাধারণত সম পরিমাণে থাকে, তাই একে বলা হয় থাকে সমমণ্ডল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই স্তরকে মনে রাখবে 0 থেকে 88 কিমি পর্যন্ত কিন্তু এই স্তরের বিস্তার। এবং দ্বিতীয় যে স্তরটি আছে হেটেরোস্ফিয়ার, যেটাকে বলা হয় থাকে বিষমমণ্ডল, কারণ এই স্তরে যে গ্যাসগুলো থাকে তার অস্তিত্ব কিন্তু সম পরিমাণে থাকে না। এবং এই স্তরের যে বিষমমণ্ডল এবং তার বিস্তার হচ্ছে মনে রাখবে 88, অর্থাৎ যে হোমোস্ফিয়ার আছে সে হোমোস্ফিয়ারের পরে অর্থাৎ 88 থেকে মোটামুটি 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই স্তরের বিস্তার। এবং এটা মনে রাখবে যে বায়ুমণ্ডলের যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা। এবং এই 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা সাধারণত বায়ুমণ্ডলের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করে থাকি। এবং এর পরের যে অংশগুলো সেগুলো মনে রাখবে অ্যারোনমি যে বিদ্যা, অর্থাৎ বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা 10,000 কিলোমিটার, তারপরের যে অংশটা আছে সেটা কিন্তু অ্যারোনমি বিদ্যার অন্তর্গত। এবং এখানে বায়ুমণ্ডলের যে উষ্ণতা, সেই উষ্ণতা তারতম্যের পরিপ্রেক্ষিতে বায়ুমণ্ডলকে কিন্তু 6টি স্তরে ভাগ করা হয়ে থাকে। প্রথম যে স্তরটি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই স্তরটি মোটামুটি নিরক্ষীয় অঞ্চল, ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি পর্যন্ত, বা ক্রান্তীয় অঞ্চলে 12 কিমি পর্যন্ত, এবং মরুীয় অঞ্চলে বলা থাকে এটি 8 কিলোমিটার পর্যন্ত এই স্তরের বিস্তার। এবং এই স্তরের যে ঊর্ধ্বসীমা সেটা মনে রাখবে, এটার নাম কিন্তু ট্রোপোপজ, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের উপরের স্তরটি হচ্ছে ট্রোপোপজ নামে পরিচিত। এবং এই স্তরের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখবে যে এই স্তরে কিন্তু তাপমাত্রা যত উপরে যাওয়া যায় তত তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এবং প্রতি 1000 মিটারে কিন্তু তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু কমতে থাকে। এবং এই স্তরের অপর নাম ক্ষুব্ধমণ্ডল, কারণ এই স্তরে ঝড়, বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রপাত এগুলো হয়ে থাকে, তাই জন্য এটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে। দ্বিতীয় যে স্তরটি আছে সেই স্তরটিকে বলা হয় থাকে স্ট্রাটোস্ফিয়ার, এবং এটি হচ্ছে গিয়ে ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তর। এবং এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে সাধারণত শান্তমণ্ডল বলা হয়, কারণ এই স্তরে ঝড়, বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রপাত অর্থাৎ যেগুলো ট্রোপোস্ফিয়ারে সংঘটিত হয় সেগুলো কিন্তু হয় না। এখানে মনে রাখবে আমরা বাস করি সাধারণত কিন্তু ট্রোপোস্ফিয়ারে, এবং ট্রোপোস্ফিয়ারে আমরা দেখি ঝড় বৃষ্টিপাত হয়, কিন্তু এরপরে যে স্ট্রাটোস্ফিয়ার এখানে কিন্তু এগুলো সংঘটিত হয় না। তাই এতটাই শান্ত থাকে যে এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়ে থাকে। এবং এই কারণেই কিন্তু এই স্তর দিয়ে জেট বিমান যেগুলো থাকে সেগুলো কিন্তু চলাচল করে থাকে। এবং সব থেকে মজার বিষয়, এই স্তরে কিন্তু এক ধরনের মেঘ দেখা যায়, যেটাকে বলা হয়ে থাকে মৌক্তিক মেঘ, অর্থাৎ আসতে পারে মৌক্তিক মেঘ কোন স্তরে দেখা যায়। এবং এই স্তরে আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে মোটামুটি 25 থেকে 30 কিমির মধ্যে দেখা যায় যে ওজোন স্তর বলা হয়ে থাকে। তার কারণ কি, এই স্তরে যেহেতু ওজোন গ্যাসের অর্থাৎ 25 থেকে 30 কিমির মধ্যে ওজোন গ্যাসের আধিক্য থাকে, যার সংকেত O3, তাই এটাকে বলা হয় থাকে ওজোন স্তর। এবং তোমাদেরকে পড়তে হবে যে ওজোন স্তর বিন্যাসের কারণ, 3 নম্বরের প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এই স্তরের যে পরে যে স্তরটি আছে মনে রাখবে, অর্থাৎ এই স্তরের ঊর্ধ্বসীমা যেটা আছে সেটাকে বলা হয় থাকে স্ট্রাটোপোজ, এবং তারপরের যে গুরুত্বপূর্ণ স্তর সেটাকে বলা হয় মেসোস্ফিয়ার। অর্থাৎ এই যে মেসোস্ফিয়ার, সেই মেসোস্ফিয়ারে মনে রাখবে খুব শান্ত অবস্থা থাকে এবং শান্ত এবং সব থেকে শীতল একটা স্তর বলা হয়ে থাকে। এবং উল্কাপিণ্ড যেগুলো পৃথিবীর দিকে ছুটে আসে প্রতিদিন আমরা জানি, সেই উল্কাপিণ্ডকে কিন্তু এই যে মেসোস্ফিয়ারে এখানে এসে তারা কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। এবং এই যে মেসোস্ফিয়ার, সেই মেসোস্ফিয়ারে কিন্তু সাধারণত একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখবে, এখানে নৈশদ্যুতি যে মেঘ সেই মেঘ দেখা যায়। এবং মেসোস্ফিয়ারের যে পরবর্তী যে স্তরটি আছে সেই স্তরের নাম হচ্ছে গিয়ে থার্মোস্ফিয়ার। এবং মনে রাখবে এই থার্মোস্ফিয়ারের মধ্যেই কিন্তু
একটি গুরুত্বপূর্ণ অংশ আছে যেটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার, অর্থাৎ যেখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং যে কারণে কিন্তু আমরা রেডিও বার্তা থেকে সে বিভিন্ন ধরনের যে সমস্ত স্টেশন যেগুলো থাকে তার থেকে আমরা কিন্তু বিভিন্ন বিষয়গুলো আমরা জানতে পারি, অর্থাৎ বেতার তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে আমরা আমাদের কানে সেগুলো শুনতে পাই। এবং এই স্তরের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কিন্তু মনে রাখবে, এই স্তর থেকে যে অতিবেগুনি রশ্মি সেটা কিন্তু এই স্তর শোষণ করে এবং পৃথিবীতে যে সমস্ত তীব্র যে সূর্যের রশ্মি যেটা আমাদের পৃথিবীতে আসে সেটা কিন্তু সেই অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে, যার কারণে কিন্তু আমরা কিন্তু যে সমস্ত অর্থাৎ ক্যান্সার সেই সমস্ত মারণ রোগের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেয়ে থাকি। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই স্তরে কিন্তু এক্স রশ্মি, গামা রশ্মি সেগুলো কিন্তু এই থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে দেখা যায়, অর্থাৎ থার্মোস্ফিয়ারের একটা অংশই কিন্তু আয়োনোস্ফিয়ার, এটা মনে রাখবে। এরপরে যেটি আছে এক্সোস্ফিয়ার, এই স্তরে গুরুত্বপূর্ণ সেভাবে কিছু নেই, এবং এক্সোস্ফিয়ারের পরে যে স্তর আছে সেটাকে বলা হয় থাকে ম্যাগনেটোস্ফিয়ার। এবং মনে রাখবে এই ম্যাগনেটোস্ফিয়ার তার উর্ধ্বসীমা হচ্ছে গিয়ে 10,000 কিলোমিটার পর্যন্ত, এবং এই যে 10,000 কিলোমিটার যেটি আছে সেই 10,000 কিলোমিটার পরে আমরা জানি এর অংশে নয়, এবং এটা হচ্ছে অ্যারোনয় বিদ্যার অন্তর্গত। এরপরে হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্টেশন যেগুলো আছে, সেই কৃত্রিম স্টেশন সেগুলো ওখানে থাকে। এই পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এবং সেগুলো ভীষণ ভালো করে পড়ো। আশা করি যেগুলো পড়লে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তাহলে চলো দেখে নাও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে। দেখে নাও প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা হলো 10,000 কিমি পর্যন্ত। 2 বায়ুমণ্ডলের 10,000 কিমির উপরের অংশ যে বিদ্যার অংশ? উত্তর, অ্যারোনমি বিদ্যার অংশ। 3 বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে বলা হয় থাকে অ্যারোসল। 4 বায়ুমণ্ডলের সবথেকে বেশি যে গ্যাসটি আছে? উত্তর, নাইট্রোজেন, 78.084%। বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ 20.94%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.00033%। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 0 থেকে 4% বা শুধু 4% বললেও হবে। বায়ুমণ্ডলের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে অর্থাৎ উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা যায়, 1 হোমোস্ফিয়ার, 2 হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের বিস্তার মোটামুটি ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 44 কিমি পর্যন্ত 88 কিমি পর্যন্ত, এবং হেটেরোস্ফিয়ারের বিস্তার 88 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত। হোমোস্ফিয়ারের প্রধান উপাদান মনে রাখবে নাইট্রোজেন এবং অক্সিজেন। হেটেরোস্ফিয়ারের প্রধান উপাদান হলো হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এবং অক্সিজেন। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা যায়। ট্রপোস্ফিয়ারের উচ্চতা মনে রাখবে এটি প্রথম স্তর, ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বে 8 কিমি পর্যন্ত বিস্তার। ট্রপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়, এবং মনে রাখবে এখানে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ প্রতি 1000 কিমিতে এটা কমে। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিমি পর্যন্ত একই উষ্ণতাযুক্ত স্থানকে বলা হয় থাকে ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় থাকে ট্রোপোপজ। বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমানগুলি চলাচল করে সেটি হলো স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারের অপর নাম মনে রাখবে শান্তমণ্ডল, এবং স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার ট্রোপোপজের ঊর্ধ্বে 50 কিমি পর্যন্ত অঞ্চল। ওজোন গ্যাসের আধিক্য দেখা যায় মনে রাখবে স্ট্রাটোস্ফিয়ারে, এবং ওজোন গ্যাসের সংকেত মনে রাখবে O3। মৌক্তিক মেঘ দেখা যায় কিন্তু স্ট্রাটোস্ফিয়ারে। ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক স্ট্রাটোস্ফিয়ারে নিম্ন অংশে। নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। উল্কাপিণ্ড এসে ছাই হয়ে যায় কোন স্তরে? উত্তর, মেসোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বে 50 থেকে 55 কিমি অংশে স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় থাকে স্ট্রাটোপোজ, অর্থাৎ মনে রাখবে স্ট্রাটোস্ফিয়ারের উপরের যে অংশ সেটাকে বলা হয় থাকে স্ট্রাটোপোজ। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় থাকে মেসোপজ, অর্থাৎ মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে শেষ যেখানটায় সেখানটাকে বলা হয় থাকে মেসোপজ। থার্মোস্ফিয়ার গঠনকারী প্রধান উপাদানগুলি হলো আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন, যা সূর্য থেকে আগত রঞ্জন ও রশ্মি ও গামা রশ্মিকে শোষণ করে কোন স্তর? সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম মনে রাখবে আয়োনোস্ফিয়ার।
বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি ও রঞ্জন রশ্মি শোষণ করে? উত্তর আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ বা অরোরা দেখা যায়? উত্তর আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ারে কোন গ্যাসের প্রাধান্য সবথেকে বেশি? উত্তর হাইড্রোজেন এবং হিলিয়াম। নিরক্ষীয় অঞ্চলে দুটি ম্যাগনেটোপোজ বলয়কে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ, অর্থাৎ এটি ম্যাগনেটোপোজ স্তরে বা ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন জার্মান রসায়নবিদ CF স্কনবি। ওজোন স্তর সম্পর্কে প্রথম ব্যাখ্যা দেন GBM ডবসন, এবং মনে রাখবে এই ডবসনের নাম অনুসারেই কিন্তু ওজনের যে ঘনত্ব মাপার একক সেটাকে বলা হয়ে থাকে ডবসন একক, এবং এইটি নাম হয়েছে তার নাম অনুসারে। ওজনের ঘনত্ব মাপার যন্ত্রটি হলো ডবসন স্পেকট্রোমিটার। প্রাকৃতিক সৌরপর্দ বলা হয় ওজোন স্তরকে। ওজোন স্তর বিনাশে ধ্বংসকারী প্রধান গ্যাস হলো ক্লোরোফ্লোরোকার্বন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকো। চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। ওজোন গহ্বর কি? যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব 200 ডবসন ইউনিটের কম এবং যেখান দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করে তা হলো ওজোন হোল বা ওজোন গহ্বর। ওজোন গহ্বর তৈরি হয়েছে কোথায়? উত্তর আন্টার্কটিকা অঞ্চলে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওজোন স্তর ক্ষয় প্রতিরোধ করার জন্য একটি চুক্তি হয়েছিল মন্ট্রিল প্রোটোকল চুক্তি, এবং এই মন্ট্রিল প্রোটোকল আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে 1987 সালে। সৌরমণ্ডল বলা হয় কাকে বলা হয়? উত্তর ভূপৃষ্ঠ থেকে 88, অর্থাৎ মনে রাখবে যেটা হচ্ছে হোমোস্ফিয়ার, সেটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 88 কিমি পর্যন্ত বিস্তার এবং উচ্চতা পর্যন্ত বায়ু স্তরে বায়ুমণ্ডল গঠনকারী বিভিন্ন প্রকার গ্যাসীয় যে উপাদান তার অনুপাত প্রায় একই রকম থাকে বলে এই স্তরটিকে বলা হয় থাকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার কাকে বলে? সমমণ্ডলের উপরে মনে রাখবে 88 থেকে 10,000 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের বায়ুস্তরে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির অনুপাত সমান থাকে না বলে এই স্তরটিকে বলা হয় থাকে বিষমমণ্ডল। অ্যারোসেল কি? বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন প্রকার কঠিন কণাকে বলা হয় থাকে অ্যারোসেল বলে। ধূলিকণা, লবণকণা, উল্কার ছাই, অগ্নুদ্গমের ছাই প্রভৃতি অ্যারোসেলের প্রধান উৎস। বায়ুমণ্ডল কি? পৃথিবী পৃষ্ঠকে বেষ্টন করে যে অদৃশ্য বায়বীয় পদার্থের আবরণ আছে তাকে বলা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসগুলি হলো হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, আর্গন, জেনন, রেডন প্রভৃতি। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে সাধারণত এবছরে প্রশ্ন অর্থাৎ 26 সালে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের আসার সম্ভাবনা কম, তবে এখান থেকে কিন্তু ছোটো প্রশ্ন আসবে এবং 2 নম্বরের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, তাই এই পার্টটি তোমরা ভীষণ ভালো করে রেডি করবে। বড় প্রশ্ন এবছর চলে এসছে, তাই আশা করা যায় পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু তোমাদের 26 সালে কিন্তু অনেক কম, তবে অবশ্যই ভালো করে তৈরি করে রাখো, কারণ এখান থেকে অনেক ছোটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো।